Okay, thank you. Good morning to everyone. Today we are going to learn about the chemical equilibrium. So, chemical equilibrium যেটা তোমরা বাংলায় পড়ে আসছো রাসায়নিক সাম্যাবস্থা। তো এখানে অনেকগুলো বিষয় আছে। তো প্রথমেই আমরা শিখব হোয়াট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তবে তারও আগে আমরা শিখব রিভার্সিবল রিঅ্যাকশন। কারণ আমরা মোটামুটি যে ধরনের রিঅ্যাকশন পড়ে থাকি তার অধিকাংশই আমরা ধরে থাকি বা কনসিডার করি যে ইট ইজ এ জাস্ট সিঙ্গেল ডিরেকশন বা ফরওয়ার্ড রিঅ্যাকশন। যে সেক্ষেত্রে কখনো কখনো আমরা তাপ দিয়ে বিক্রিয়া ঘটাই, আবার কখনো কখনো বিক্রিয়ার পরে তাপ উৎপন্ন হয়। সো সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটাকে নরমালি ধরে থাকি সিঙ্গেল ডিরেক্টেড অথবা জাস্ট একমুখী বিক্রিয়া। কিন্তু অধিকাংশ বিক্রিয়ায় যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, তাহলে তোমরা যেমন ওই যে নিউটনের সূত্র পড়ে আসছো, প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আমরাও এই যে কেমিস্ট্রিতে ওইরকম ভাবে চিন্তা করি যে আসলে যে একটা রিয়াকশন হচ্ছে, হ্যাঁ, এই রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যেভাবে হয় ব্যাকওয়ার্ড দিকে ঠিক একই ভাবে হয়, তবে কখনো কখনো রিয়াকশনের রেটটা ফরওয়ার্ড রেট যতটা ফাস্ট হয় ব্যাকওয়ার্ড রেটটা তত ফাস্ট হয় না। আবার কখনো কখনো উল্টা, যে ব্যাকওয়ার্ড রেটটা যত, দ্যাট মিন্স আমরা যদি কোনো একটা এন্ডোথার্মিক প্রসেসের কথা ভাবি, এন্ডোথার্মিক প্রসেস মানে কি, যে একটা রিয়াকশন করতে তোমাকে তাপ দিতে হবে, কিন্তু ওই রিয়াকশনটাকে যদি আমরা উল্টো ভাবে চিন্তা করি তার মানে কি, তখন সেটা এক্সোথার্মিক হবে। তাহলে সেক্ষেত্রে ওই রিয়াকশনটা কিন্তু রিভার্স ওয়েতে স্পন্টেনিয়াসলি হতে পারে। এন্ডোথার্মিক প্রসেসটা আমরা স্পন্টেনিয়াস বলছি না, কিন্তু যদি আমরা রিয়াকশনটাকে উল্টো ভাবে চিন্তা করি বা প্রোডাক্ট থেকে আমরা রিঅ্যাক্ট্যান্ট তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু রিয়াকশনটা তখন এক্সোথার্মিক হয়ে যায়। সো আমরা দুনিয়াতে যত রিয়াকশন দেখি না কেন সবগুলোকেই আমরা মোর অর লেস রিভার্সিবল চিন্তা করতে পারি। তার মানে যে যদি একটা রিঅ্যাকশন একই সাথে ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকেই চলতে পারে অথবা দুই দিকে প্রসিড হতে পারে, then we can consider the reaction as reversible reaction. আচ্ছা, সেই রিভার্সিবল রিঅ্যাকশন সেরকম আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। এটা একটা জেনারেল এক্সাম্পল আমি দিয়েছি, এ এ প্লাস বি বি। এ হলো এই যে ক্যাপিটাল যে সিম্বল গুলো দেওয়া আছে, এগুলো হলো মলিকুল অথবা একটা বিশেষ সিম্বল, মানে অ্যাটম বা মলিকুলার সিম্বল। আর এ স্মল যেগুলো আছে এগুলো হলো কোএফিসিয়েন্ট। তাহলে এই যে যে সিম্বলটা দেখানো হয়েছে এটা হলো রিভার্সিবল রিঅ্যাকশনের জন্য আমরা এই ধরনের সিম্বল ব্যবহার করে থাকি। যদি রিঅ্যাকশনটা মোস্টলি সিঙ্গেল ডিরেক্টেড হয় সেক্ষেত্রে আমরা শুধু আইদার একটা অ্যারো চিহ্ন অথবা একটা ইকুয়াল সাইন ইউজ করে রিঅ্যাকশনটা লিখতে পারি। কিন্তু যদি কোনো একটা রিঅ্যাকশন একই সাথে ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এইরকম ডাবল অ্যারো অথবা দুইটা হাফ অ্যারো ইউজ করে রিঅ্যাকশনটাকে লিখতে পারি। ডাবল অ্যারো মানে আমরা চাইলে এখানে কমপ্লিট একটা অ্যারো দিতে পারতাম, এখানে আর একটা কমপ্লিট অ্যারো দিতে পারতাম, অথবা কখনো কখনো রিঅ্যাকশনটাকে এরকম করেও দেখানো হয়, যেমন আমি দেখাবো, এটা না, এই যে একটা চিহ্ন দেওয়া আছে যে এটা ডাবল অ্যারো, আমরা ফরওয়ার্ড দিকেও লিখতে পারি ব্যাকওয়ার্ড লিখতে পারি, অথবা এভাবে লেখা যেতে পারে, অথবা চাইলে আমরা এখানে মানে উপরের দিকে একটা ফুল অ্যারো নিচের দিকে একটা মানে ফুল অ্যারো এভাবে দেওয়া যেতে পারে ব্যাকওয়ার্ড দিকে। সো এটা বিভিন্ন ভাবে লেখা যায়, তবে জেনারেল একটা ওয়ে এই যে ডাবল অ্যারো দিয়ে বা ডাবল হাফ অ্যারো দিয়ে আমরা রিঅ্যাকশনটা লিখি, যে এইটা বুঝাইতে রিঅ্যাকশনটা একই সাথে ফরওয়ার্ড এবং রিভার্স দুই দিকেই রিঅ্যাকশনটা হতে পারে। ওকে, তাহলে এখন আমরা আর কি কি আছে, এই যে রিভার্সিবল রিঅ্যাকশনের কথা বললাম, তারপরে কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ ডায়নামিক ইকুইলিব্রিয়াম। আসলে এটা ডায়নামিক কথাটার মানেটা কি, এটা আমরা আজকে দেখব, যে আসলে এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামকে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম বলা যেতে পারে, সেটা আসলে কি জিনিস সেটা আমরা একটু দেখব। তারপরে আরো শিখবো যে নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম, যে কোনো একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে অথবা কোনো একটা রিঅ্যাকশন যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি হবে সেগুলো আমরা দেখব। সো লেটস স্টার্ট উইথ দ্য হোয়াট শুড বি দ্য কন্টেন্ট অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো সেটা একটু আগে দেখে নিই। দ্য নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ল অফ ম্যাস অ্যাকশন, যেটা আমরা
ওই যে কেসি কেপি এর যে ডেফিনেশনটা সেটা আমরা এখান থেকে করব। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তারপরে এই যে কেসি বা কেপি যেটা বলছি ল অফ মাস অ্যাকশন সেটা, তারপরে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শিখবো। দেন রিলেশনশিপ বিটুইন কেসি এন্ড কেপি, ডেল্টা জি নট, কেপি, লা সাতেলিয়ারস প্রিন্সিপাল, ইফেক্ট অফ কনসেন্ট্রেশন, প্রেসার এন্ড টেম্পারেচার। এই লা সাতেলিয়ার প্রিন্সিপাল যেটা আমরা বলি ইকুইলিব্রিয়ামের উপরে এই কনসেন্ট্রেশন, প্রেসার, টেম্পারেচার এইগুলোর ইফেক্টটা কেমন, যে যদি আমরা টেম্পারেচার বাড়াই, কোনো একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে কি হবে, ইকুইলিব্রিয়ামটা কি লেফটে শিফট হবে না রাইটে শিফট হবে, প্রেসার বাড়ালে কি হবে, এরকম এই বিষয়গুলো আমরা এখান থেকে একটু শিখবো। সো লেটস স্টার্ট দ্য রিভার্সিবল রিঅ্যাকশন। ডেফিনেশনটা অলরেডি বলেছি যে যদি কোনো একটা রিঅ্যাকশন একই সাথে ফরওয়ার্ড এন্ড রিভার্স, এটাকে আমরা এভাবে না লিখে অ্যারোটাকে উল্টো ভাবেও দিতে পারি, জাস্ট এটাকে ঘুরাইয়া এই যে নিচের অ্যারোটাকে যদি উপরে দেই, উপরের অ্যারোটাকে যদি নিচে দেই, সেটাও করা সম্ভব। এনিথিং, the reaction which can go in the forward and backward direction simultaneously, যদি একটা রিঅ্যাকশন একই সাথে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা দিকেই চলতে পারে অথবা প্রসিড হয়, then we can consider the reaction as reversible reaction. So the arrow pointing right indicates the forward reaction. এই যে এইখানে দুইটা অ্যারো আছে, একটা হলো the arrow forwarding to the in for pointing right, ডান দিকে যেটা করছে শো করছে এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ডিরেক্টিং, আর এই যে যেটা লেফটের দিকে শো করছে এটা হলো রিভার্স ডিরেক্টিং। ওকে, তাহলে the arrow pointing right indicates the forward reaction while that pointing left shows the reverse reaction. এই যে একটা एग्जांपल আছে NO2, এটা দুই মলিকুল NO2 একসাথে কম্বাইন করে N2O4 এটা একটা মলিকুল তৈরি করে। তাহলে এটাকে আমরা বলি যে লাস্ট ক্লাসে মনে হয় তোমাদেরকে পড়াইলাম না অন্য কোনো ক্লাসে পড়াইছিলাম, যে এই বিক্রিয়াটা এরকম করে আমার মনে হচ্ছে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এটা ওইসের মধ্যে পড়াইছি তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচকে। এনিওয়ে, তো সেখানে আমরা দেখেছি যে এই যে আইসোমারাইজেশন, না এটা আইসোমারাইজেশন, এটা হবে যে এটা ধরুন পলিমারাইজেশনও বলা যেতে পারে, যে দেখো এর দুইটা মলিকুল একসাথে যুক্ত হয়ে নতুন আর একটা মলিকুল তৈরি হয়েছে। তাহলে এই যে একটা বিক্রিয়া, তুমি যদি কোনো একটা সিস্টেমের মধ্যে এই NO2 রেখে দাও, একটা কন্টেইনারের মধ্যে NO2 রেখে দাও, তাহলে দেখবা কি কিছু সময় পরে এই N2O4 মলিকুল পাওয়া গেছে। অথবা যদি N2O4 রেখে দাও, কিছু সময় পরে দেখা যাবে N2O4 এবং NO2 দুইটার কম্পোনেন্ট বা দুইটার মিক্সার পাওয়া যাবে। সো এটা কিন্তু অটোমেটিক্যালি এটা বিক্রিয়াটা হয়। তো সেই ক্ষেত্রে এই যে বিক্রিয়াটা একই সাথে ফরওয়ার্ড দিকে অথবা মানে একই সাথে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা দিকেই চলতে পারে অথবা দুইটা দিকেই প্রসিড হতে পারে। সো দিস টাইপস অফ রিঅ্যাকশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ রিভার্সিবল রিঅ্যাকশন। Here are some more examples. Hydrogen and iodine react to form hydrogen iodide. So I think this is the most familiar example to you. তোমরা এসএসসি বা এইচএসসি তে এই বিক্রিয়াটা বেশি করে পড়ে আসছো, যে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস ফর্ম করে। এবং আমরা যদি এই বিক্রিয়াটার হাইড্রোজেন এবং আয়োডিন নিয়ে শুরু করি, তাহলে সেক্ষেত্রে কিছু সময় পরে আমরা হাইড্রোজেন আয়োডাইড গ্যাস পেতে পারি। তো আমরা যদি এরকম ভাবে দেখাই, এই যে একটা দেখো the concentration of the reactant, এই যে দুইটা, একটা হাইড্রোজেন একটা আয়োডিন, আমরা এখানে দুইটার সমান সংখ্যক মোল নেব, 1 মোল 1 মোল, অথবা এখানে 5 মোল 5 মোল নিলাম। ওকে, তাহলে এই যে মনে করো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টের প্রাথমিক কনসেন্ট্রেশন, এটা যখন বিক্রিয়া শুরু হয় সেই সময় কিন্তু কোনো প্রোডাক্ট থাকে না। তার মানে at that time the concentration of the product is 0. আমরা যদি এইভাবে চিন্তা করি, একদম শুরুতে at the time of starting, শুরুতে প্রোডাক্টের অ্যামাউন্টটা হলো 0। তাহলে this is the amount at the time, এই হলো আমাদের টাইম স্কেল, আর এটা হলো কনসেন্ট্রেশন। সো কনসেন্ট্রেশনটা আমরা চিন্তা করছি যে এইটা হলো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। সো এই যে একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি, এই কার্ভের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন যে ভ্যালুটা, সেটাই হলো
রিঅ্যাক্ট্যান্টের এট টাইম 0। তার মানে বিক্রিয়ার শুরুতে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম থাকবে এবং বিক্রিয়া যখন শুরু হবে সেই মুহূর্তে at time 0 there is no product, so the concentration of the product is 0. সো এখানে আমরা দেখতে পাচ্ছি 0। ওকে, তাহলে এখন সময়ের সাথে সাথে আমি বলেছি কি বিক্রিয়াটা রিভার্সিবল রিঅ্যাকশন, তাই না? আমি একটা রিভার্সিবল রিঅ্যাকশন বা রিভার্সিবল অ্যারো দিয়ে আমি এখানে বিক্রিয়াটা দেখিয়েছি। সো সময়ের সাথে সাথে কি হবে, এই যে রিঅ্যাক্ট্যান্ট দুটো বা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকবে, কারণ যতটুকু বিক্রিয়ায় পার্টিসিপেট করবে ঠিক ততটুকু প্রোডাক্ট ফর্ম করবে। তাহলে যদি এখান থেকে মনে করো আমরা 5 মোল কনসিডার করেছি, তাহলে 5 মোল থেকে 0.5 মোল বিক্রিয়া করলো, তাহলে এখন থাকবে কতটুকু, 4.5। সো তাহলে সেক্ষেত্রে ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম মনে করো 5 মোল। তো 5 মোল যদি কনসেন্ট্রেশন ইনিশিয়ালি হয় এট টাইম 0, তারপরে মনে করো 2 মিনিট পরে তার কনসেন্ট্রেশন হলো, এই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে গেলে সেখানে হচ্ছে কত, 4.5 মোল আমি বললাম যে নাম্বারটা দিয়ে। তো সেক্ষেত্রে কনসেন্ট্রেশনটা 2 মিনিট পরে এটা কমে গেল। তাহলে যদি আরো সময়ের কথা বলি, যে 2 মিনিট পরে, 5 মিনিট পরে, 10 মিনিট পরে আস্তে আস্তে কি হবে, এই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমছে। সো সেই ক্ষেত্রে কি হবে, আমরা এইরকম একটা কার্ভ পাবো, সময়ের সাথে সাথে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে। দেখো এই হলো কনসেন্ট্রেশন ওয়াই অ্যাক্সিসে আর এক্স অ্যাক্সিসে টাইম। সো সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছি কি যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমছে। সো এখন যেই মুহূর্তে এই যে একটা প্রোডাক্ট আমরা পাচ্ছি, মানে আমরা এখানে বলেছিলাম এখান থেকে যতটুকু রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করবে ঠিক ততটুকু প্রোডাক্ট আমরা পাবো। তাহলে এখন যদি আমরা এখানে কিছু প্রোডাক্ট পাই, সেক্ষেত্রে কি হবে, সময়ের একদম শুরুতে কোনো প্রোডাক্ট ছিল না, সো আস্তে আস্তে সময়ের সাথে সাথে কি প্রোডাক্টের অ্যামাউন্টটা বাড়ছে, তাই না? প্রোডাক্টের অ্যামাউন্টটা বৃদ্ধি পাচ্ছে, কারণ যতটুকু রিঅ্যাকশন করছে ততটুকু প্রোডাক্ট তৈরি হচ্ছে। সো প্রোডাক্ট তৈরি হতে হতে সো এখন এমন একটা সময় আসবে, যখন এই যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাহলে একটা জিনিস দুইটা, একটা বাড়ছে আর একটা বাড়ছে এরকম করে আর একটা কমছে, তাহলে এমন একটা সময় আসবে যখন দুইটা লাইন এসে আস্তে আস্তে কি কাছাকাছি চলে আসবে। সো এইরকম দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে কনসেন্ট্রেশনটা বাড়ছে প্রোডাক্টের, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমছে। সো উই ক্যান হ্যাভ এ আইডিয়া দ্যাট এট এ সার্টেন টাইম একটা সময় আসবে কি যখন এই যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যাবে। সো দেখো এই যে আমি এখানে দেখাইছি যে এই পজিশনটায় দেখা গেল কি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সমান হয়ে গেছে। এখন আমি যেহেতু বলেছি বিক্রিয়াটা রিভার্সিবল রিঅ্যাকশন, সো যখন যেই মুহূর্তে এই যে প্রোডাক্টটা তৈরি হবে, এই প্রোডাক্টটা তৈরি হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এটা ডিকম্পোজ হওয়ার একটা পসিবিলিটি আছে এবং ডিকম্পোজ হতে শুরু করবে অলরেডি, শুধু পসিবিলিটি না, ডিকম্পোজ হতে শুরু করবে। সো ডিকম্পোজ হতে যদি শুরু করে তো সেক্ষেত্রে কি হবে, এই যে মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা এটা আসলে ড্রাস্টিক্যালি বৃদ্ধি পেতে পারত, এটা যেমন ভাবে কমছে এই যে ইনিশিয়ালি। সো এটা আসলে ওরকম না হয়ে একদম খাড়া লাইন না হয়ে এটা আস্তে 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 কার্ভ হচ্ছে। কারণ কি এখানে যতটুকু রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করছে, সেই রিঅ্যাকশন থেকে এই প্রোডাক্টটা আমরা পাচ্ছি, প্রোডাক্টটা আবার কি হচ্ছে ডিকম্পোজ করে। কারণ এখানে দেখো এইখানে কার্ভটা যতটা শার্প এখানে কিন্তু ততটা শার্প নয়। তা সেক্ষেত্রে এটা কিন্তু কার্ভ হয়ে গেছে, এখানে কার্ভটা যেমন শার্প এখানে যেমন শার্প এরকম করে। তার মানে কি প্রথম দিকে রেটটা অনেক বেশি এবং রেটটা বেশি হচ্ছে, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একটু সময় পরে যখন এই প্রোডাক্টটা তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হওয়ার পরে কি হবে, আস্তে আস্তে এটার কিছু পরিমাণ ডিকম্পোজ করে আবার এই রিঅ্যাক্ট্যান্ট তৈরি করবে।
সো সেই ক্ষেত্রে আমরা দেখব কি যে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট উইল বি, মানে যতটা হওয়ার কথা ছিল, যদি আমরা এইখানে চিন্তা করি এখান থেকে একটা লাইন ড্র করলে স্ট্রেট লাইন এরকম করে একদম খাড়া একটা লাইন হতো, কিন্তু সেটা না হয়ে এটা আস্তে আস্তে কি হচ্ছে, কিছু পরিমাণ কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট ইজ ডিক্রিজিং বিকজ এই রিঅ্যাকশনটা রিভার্সিবল। আর যদি আমরা এর ক্ষেত্রে বলতাম মানে ইরিভার্সিবল রিঅ্যাকশন হতো, মানে যদি সিঙ্গেল ডিরেক্টেড হতো সেই ক্ষেত্রে কি হবে, এই গ্রাফটা আর একটু খাড়া, মানে এই রিঅ্যাকশন, এই প্রোডাক্টটা, এই রিঅ্যাকশন যতটুকু হবে ঠিক ততটুকু এখানে হবে, কিন্তু এইরকম করে আর এই দুইটার ইকুইলিব্রিয়াম পজিশন আসলে হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন এমন একটা পজিশনে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে সময়ের সাথে সাথে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে আর সময়ের সাথে সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এমন একটা সময় আসবে যেই সময় যে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম হয়ে যাবে, সো সেই পজিশনটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম। আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে যা বলছি যে সময়ের সাথে সাথে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে। সো এমন একটা সময় আসবে যেই সময় আমরা দেখব যে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সমান হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। সো এখন তাহলে তোমরা এই যে যে কার্ভটা দেখতে পাচ্ছ, তাহলে এই যে এখান থেকে এর পরে যতটা আছে, এর পরে যতক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিক্রিয়াটা ইকুইলিব্রিয়ামেই থাকবে, যদি কিনা আমরা এই রিঅ্যাকট্যান্ট অথবা প্রোডাক্টের কোনো একটা এই সিস্টেম থেকে আউট করে না দিই। তাহলে সেক্ষেত্রে কোনো একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে একবার পৌঁছালে ওইটা আজীবন ইকুইলিব্রিয়ামে থাকবে আনটিল উই চেঞ্জ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন। যে আমরা যদি কোনো একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে পৌঁছায় তাহলে সেই ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে আমরা, এখানে তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে যে আসলে যে ফরওয়ার্ড রেট, এই দেখো তোমরা নাট বল্টু চেনো তাই না, যে কোনো একটা এই যে লম্বা লম্বা যেগুলো এটা হলো নাট আর হলো বোল্ট তাই না, এই যে সরি নাট বোল্ট। তাহলে এই দেখো এইখানে আনপেয়ার্ড অবস্থায় আছে, মানে একটার সাথে আরেকটা লাগানো নেই, মানে শুধু রিঅ্যাকট্যান্ট, এইটা একটা রিঅ্যাকট্যান্ট, এটা একটা রিঅ্যাকট্যান্ট, এটা একটা রিঅ্যাকট্যান্ট, এটা রিঅ্যাকট্যান্ট, এরকম করে করে এখন বিক্রিয়ার শুরুতে আমরা দেখালাম কি যে শুধু নাট শুধু বোল্ট আলাদা আলাদা আছে। ওকে, তাহলে এখন বিক্রিয়ার শুরুর দিকে বা মাঝামাঝি একটা অবস্থায় কি হলো যে কিছু পরিমাণ থাকবে এই যে নাট এবং বোল্ট একসাথে, এই দেখো এই যে কিছু নাট এন্ড বোল্ট, এই দেখো রিঅ্যাকট্যান্ট, এটা হলো রিঅ্যাকট্যান্ট আর এই হলো প্রোডাক্ট, তাহলে এই নাট বোল্ট একসাথে লাগানো হয়েছে। আর এই যে কিছু আছে এইটা নাট, মানে আলাদা আলাদা নাট বোল্ট আলাদা। আবার এর পরবর্তীতে দেখা যাবে কি সময়ের সাথে সাথে রিঅ্যাকট্যান্ট, এই যে নাট বোল্ট, এই যে প্রথমে কি হচ্ছে শুধুমাত্র দুইটা নাট বোল্ট একসাথে আছে, রিঅ্যাকট্যান্টের পরিমাণটা অনেক বেশি। আবার আর একটু সময় গেলে তো সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম যে পজিশনটা বলানো হয়েছে, দেখো এখানে যতগুলো নাট আছে ততগুলো বোল্ট আছে এবং যতগুলো নাট বোল্ট একসাথে কম্বাইন করছে, তাহলে এইগুলোকে যদি আমরা রিঅ্যাকট্যান্ট হিসেবে বলি, মানে এটা একটা রিঅ্যাকট্যান্ট, এটা একটা রিঅ্যাকট্যান্ট, এটা একটা রিঅ্যাকট্যান্ট আলাদা আলাদা, তাহলে দুই ধরনের রিঅ্যাকশন, এই যে একটা রিঅ্যাকট্যান্ট, একটা রিঅ্যাকট্যান্ট, আর এই যে হাইড্রোজেন আয়োডাইড, এই হলো হাইড্রোজেন আয়োডাইড মনে করো, নাট বোল্ট একসাথে। সো আমরা এটাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এখানে দেখানো হয়েছে। আমি যে কথা বললাম যে যে কোনো রিঅ্যাকশন, রিভার্সিবল রিঅ্যাকশন, যখন আমরা রিঅ্যাকশন শুরু করি at the beginning the rate of the reaction, rate of the forward reaction বেশি থাকে এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা অনেক কম থাকে। তো যেই মুহূর্তে যে ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট, আসলে এই যে যে কনসেন্ট্রেশনের কথা বলেছি, এই কনসেন্ট্রেশনটাই আমরা রিপ্রেজেন্ট করব অ্যাজ এ রেট, কারণ এই যে সময়ের সাপেক্ষে আমরা বলেছি তাই না, সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হচ্ছে, তাহলে সময়ের সাপেক্ষে যদি কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশন পরিবর্তন হয় দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন, তাই না। তাহলে এখানে আমাদের আরো কয়েকটা এক্সাম্পল আছে, এই যে অ্যাসিটিক অ্যাসিড এথানল, এটা বিক্রিয়া করে
কিসের এস্টার তৈরি করছে, তাই না? তাহলে এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে একটা এস্টার তৈরি করে, আর ওয়াটার, এই বিক্রিয়াটাও কিন্তু একটা রিভার্সিবল বিক্রিয়া। ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ফসফরাস ক্লোরিন, তাহলে এই বিক্রিয়াটাকেও কিন্তু আমরা রিভার্সিবল রিঅ্যাকশন বলতে পারি। এবং এই যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড, তোমরা এই বিক্রিয়াটা সম্পর্কে খুব সবাই কম বেশি জানো। এই যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, যেটা তোমরা ই করবা কি, যে লাস্ট ক্লাসে মনে হয় আমি বলেছিলাম এরকম এরকম করে, যে অর্গানিক ক্লাসে যেখানে আমরা কিসের ওই অ্যালকাইনের টেস্ট করতে যাই, অ্যালকাইনের টেস্ট করতে গিয়ে বলেছিলাম যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় সেক্ষেত্রে কি হবে, এই যে দেখো তোমাদের ক্যালসিয়াম অক্সাইড লাইম, তাই না? এই লাইমের সাথে যদি কার্বন ডাই অক্সাইড পাস করা হয়, ক্যালসিয়াম অক্সাইডের লাইম ওয়াটার মধ্যে দিয়ে যদি কার্বন ডাই অক্সাইড পাস করা হয়, দেন ইট উইল ফর্ম ক্যালসিয়াম কার্বনেট, যা এটাকে তখন টার্বিট করে দিবে। যে কথাটা বলেছিলাম যে এই কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে মিশে তখন এটা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, যেটা টার্বিট বা এটা প্রেসিপিটেট হিসেবে পাওয়া যাবে। আবার যদি এটাকে হিট করা হয় তাহলে সেক্ষেত্রে ওই ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। সো দিস ইজ অলসো এ রিভার্সিবল রিঅ্যাকশন। নাও লেটস সি সামথিং মোর, নেচার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, যেটা অলরেডি বলেছি যে ফরওয়ার্ড রেট, আমি একটু আগে দেখাইছিলাম কনসেন্ট্রেশনের কথা বলে, আর এখন বলবো রেট দিয়ে। রেট তার মানে কি, বিক্রিয়ার শুরুতে কনসেন্ট্রেশনের পরিবর্তনটা অনেক বেশি, যখন রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে দেখো প্রথমে কোনোই কনসেন্ট্রেশন ছিল না, প্রোডাক্টের কোনো কনসেন্ট্রেশন ছিল না, যে কারণে এটা 2 মিনিট বা 5 মিনিটের কথা বলি, যদি অল্প সময়ে একদম জিরো থেকে শুরু হলো, জিরো থেকে যাই ভ্যালু বাড়ুক, তার মানে কি এটা একটা অনেক বড় একটা ভ্যালু। তো সেই ক্ষেত্রে যখন আমরা দেখি যে বিক্রিয়ার শুরুর দিকে ফরওয়ার্ড রেটটা কি হয়, ফরওয়ার্ড রেটটা অনেক বেশি থাকে আর ব্যাকওয়ার্ড রেটটা অনেক কম থাকে। সো এমন একটা সময় আসবে যখন দেখা যাবে যে ফরওয়ার্ড রেটটা আস্তে আস্তে কমতে 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 এমন একটা অবস্থায় আসবে এবং ব্যাকওয়ার্ড রেটটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ইকুয়াল হয়ে যাবে। তাহলে দ্য পজিশন, এই যে রিভার্স রিঅ্যাকশন রেট আর ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, তাহলে ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যেই অবস্থাটায় অথবা যেই সময়ে মানে অথবা যে পজিশন বা যে সিচুয়েশন, যে কোনো একটা রিঅ্যাকশন এর ফরওয়ার্ড রেট এন্ড ব্যাকওয়ার্ড রেট যদি সমান হয়ে যায় তাহলে সেই পজিশনটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম, যেটা কনসেন্ট্রেশন দিয়ে আগের এক্সাম্পলে দেখিয়েছি। সো এখন if we start with A and B in a closed vessel, the forward reaction proceeds to form C and D. এই যে আমরা এখানে এই যে একটা এক্সাম্পলের কথা দিয়েছি, A and B is the reactant and C and D are the products. So এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে যদি আমরা বিক্রিয়ার শুরুতে A এবং B নিয়ে শুরু করি তাহলে প্রোডাক্ট পাওয়া যাবে কি C and D। আলটিমেটলি যদি আমরা উল্টো ভাবে শুরু করি, যদি বিক্রিয়াটা আমরা C and D নিয়ে শুরু করতাম তাহলে কিছু সময় পরে আমরা এই যে A and B পেতাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু অবশ্যই ক্লোজড ভেসেলে হতে হবে, কারণ যদি কোনো, তবে কখনো কখনো ক্লোজড ভেসেলে না হলেও সম্ভব, যদি লিকুইড অথবা সলিড কোনো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা ক্লোজড ভেসেলে না নিয়েও করতে পারবো। তবে মোস্ট অফ দ্য কেস যেখানে আমাদের গ্যাসিয়াস কোনো প্রোডাক্ট অথবা রিঅ্যাক্ট্যান্ট থাকবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা ক্লোজড কন্টেইনারে বিক্রিয়াটা করতে হবে। সো we need to have in a closed container. So if we start with A and B in a closed vessel, the forward reaction proceeds from C to B. The concentration of A and B decreases and those C and D increase continuously. Already বলেছি যে সময়ের সাথে সাথে কি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমবে এবং এসব প্রোডাক্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়বে। As a result, the rate of forward reaction also decreases and the rate of reverse reaction increases. ওকে, তো আমরা এখানে দেখেছি যে যেহেতু সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশনটা, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, সো এই সময় কি হবে, যেহেতু সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশন কমছে তার মানে কি রেট অফ দ্য রিঅ্যাকশন অলসো ডিক্রিজিং, আর এটার ক্ষেত্রে কি হবে সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশন বাড়ছে, সো দ্য রেট অফ দ্য রিঅ্যাকশন ইজ ইনক্রিজিং। সো সেই ক্ষেত্রে
As a result, the rate of forward reaction also decreases and the rate of the reverse reaction increases. Eventually, the rate of two opposing reactions. তাহলে এমন একটা সময় আসবে যেই সময় দেখা যাবে কি যে ফরওয়ার্ড এবং রিভার্স রিয়াকশন এই দুইটার রেট ইকুয়াল হয়ে যাবে। That is the state of equilibrium or just simple equilibrium or chemical equilibrium. তাহলে যে কোনো একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি ফরওয়ার্ড রেট এন্ড ব্যাকওয়ার্ড রেট অথবা রিভার্স রেট যদি সমান হয়ে যায় কোন একটা পজিশনে গিয়ে, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, the state of a reversible reaction when two opposing reactions occur at the same rate and the concentration of the reactants and products do not change with time. আচ্ছা, যেই কথাটা আমি একটু বলি নাই যে আসলে এই দেখো এই যে আমাদের রিভার্স রেট আর হলো ফরওয়ার্ড রেট, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা এবং রিভার্স রিঅ্যাকশন রেটটা যখন এই যে অবস্থাটা আসলো তাহলে সমান হয়ে গেল। তো এখন কনসেন্ট্রেশন আমরা যদি বলি যে আগের গ্রাফটা যেমন দেখাইছিলাম, এই যে এখানে দেখে মনে হচ্ছে কি যে আসলে ফরওয়ার্ড রেট এবং রিভার্স রেট দুইটা সমান, এবং কনসেন্ট্রেশন দেখো এই যে কনসেন্ট্রেশনটা আছে এটা একদম ফ্ল্যাট লাইন হয়ে গেছে, এটাও একটা ফ্ল্যাট লাইন হয়ে গেছে। সো ফ্ল্যাট লাইন হয়ে যাওয়া মানে কি, মানে হলো যে এখানে যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনের ভ্যালু কিন্তু সময়ের সাথে সাথে আর কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে যে গ্রাফটা এই পর্যন্ত আসছে এরপরে আর মানে মানে ভিজুয়ালি অথবা মানে অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে যে আসলে এটা কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হচ্ছে না। সো এটাই কিন্তু যে সময়ের সাথে সাথে যখন একবার ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, যতটুকু রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাকশন করে প্রোডাক্ট ফর্ম করে ঠিক ততটুকু প্রোডাক্ট রিঅ্যাকশন করে আবার রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে। সো ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট দ্য concentration of the reactant and product do not change when the system is in equilibrium. যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, সেই কথাই। আচ্ছা, the rate of reversible reaction when the two opposing reactions occur at the same time, same rate and the concentration of the reactants and products do not change with time is known as chemical equilibrium. তাহলে chemical equilibrium এর ডেফিনিশনটা কি হলো সেটাই যে আমরা সুন্দর করে লিখলাম। So furthermore, the true equilibrium of a reaction can be attained from both sides. Actually আমরা যে কোনো সাইড থেকে either reactant or product যে কোনো সাইড থেকেই কিন্তু রিঅ্যাকশনটা শুরু করে আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে পারি। নাও এই যে এই ছবিটা আমি না দেখালেও হতো, অলরেডি বলেছি এ এন্ড বি রিঅ্যাকশন করে সি এন্ড ডি ফর্ম করে, আবার সি এন্ড ডি রিঅ্যাকশন করে এ এন্ড বি ফর্ম করে। সো একই ভাবে এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যা, তাহলে যতটুকু রিঅ্যাকশন যতগুলো রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করে প্রোডাক্ট তৈরি করবে ঠিক ততগুলো প্রোডাক্ট রিঅ্যাক্ট করে আবার একই, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এই যে একটা কথা, এটার মানেটা কি, মানে অ্যাপারেন্টলি এই যে আমি যে গ্রাফটা দেখাইলাম এখানে দেখে মনে হচ্ছে কি আর কোনো রিঅ্যাকশন হচ্ছে না, তাই না? এই যে ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট আমরা এখানে দেখেছি কি যে ফরওয়ার্ড রেটটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, ব্যাকওয়ার্ড রেট আস্তে আস্তে ইনক্রিজ করছে। সো এইখানে এসে কি হলো, যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল তখন দেখে মনে হচ্ছে কি যে আসলে আর রিঅ্যাকশন হচ্ছে না, বাট ইন রিয়ালিটি আসলে কিন্তু বিক্রিয়া থেমে থাকে না। আমি যে কথাটা বললাম একটু আগে যে যতটুকু রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করে প্রোডাক্ট তৈরি করবে এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট প্রোডাক্ট রিঅ্যাকশন করে রিঅ্যাক্ট্যান্ট তৈরি করবে। এই কারণেই কিন্তু রেট এবং কনসেন্ট্রেশন সেম থাকে, বাট দেখে মনে হয় যে আসলে এটা রিঅ্যাকশনটা আর প্রসিড করছে না, তো সেই কারণে মনে হয় যে এটা থেমে গেছে, বাট ইন রিয়ালিটি এই রিঅ্যাকশনটা কিন্তু থেমে থাকে না, এটা কন্টিনিউ চলতে থাকে, যে কারণেই আমরা বলেছি এটা ডায়নামিক। ইকুইলিব্রিয়ামটা ডায়নামিক, এটা চলতেই থাকে। The chemical equilibrium is dynamic equilibrium, এটা ফিক্সড নয় বা এটা স্থির নয় বা বিক্রিয়াটা থেমে যায়নি, সো এটা কন্টিনিউয়াসলি চলছে,
এই কারণে এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করেছি ডাইনামিক। আচ্ছা, we have shown above that as the reaction A plus B forms C plus D attains in equilibrium, the concentrations of A and B as also of C and D remain constant with time. Apparently it appears that the equilibrium is dead. এটা দেখে মনে হয় যে কথাটা আমি এতক্ষণ বললাম, but it is not so. The equilibrium is dynamic. Actually the forward and reverse reactions are taking place at equilibrium, but the concentrations remain unchanged. মানে যতটা রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করে প্রোডাক্ট ফর্ম করে ঠিক ততটুকু প্রোডাক্ট ডিকম্পোজ করে আবার রিঅ্যাক্ট্যান্ট তৈরি করে, so that we do not get the change in concentration with time when the system is in equilibrium. তাহলে কোনো একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে সেই ক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন পরিবর্তন হয় না সময়ের সাথে সাথে, দেখে মনে হয় যে আসলে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, or it seems as dead, but in reality it do not, so that we can consider the equilibrium is in dynamic. Okay, the molecules of A and B in equilibrium mixture collide with each other to form C and D. Likewise, C and D collide to give A and B. The collisions of molecules in a closed system is a ceaseless phenomenon. Therefore, collisions of A and B giving C and D forward reaction and collisions of C and D giving back A and B reverse reaction continue to occur even at equilibrium while concentrations remain unchanged. যে কথাগুলো বারে বারেই বলছি। তাহলে এখন আমরা একটু দেখি যে আসলে আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছি, তাহলে ইকুইলিব্রিয়ামের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি আছে। মানে একটা সিস্টেম অথবা একটা রিঅ্যাকশন, রিভার্সিবল রিঅ্যাকশন যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? কনস্ট্যান্সি অফ কনসেন্ট্রেশনস, যেটা অলরেডি বলেছি যে যখন একটা রিভার্সিবল রিঅ্যাকশন মানে ইকুইলিব্রিয়ামে থাকে তখন রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন ফিক্স, এটা চেঞ্জ হয় না। So when a chemical equilibrium is established in a closed vessel at constant temperature, concentrations of various species in the reaction mixture become constant. The reaction mixture at equilibrium is called equilibrium mixture. The concentration at equilibrium are called equilibrium concentrations. তাহলে ওই equilibrium concentrations are represented by square brackets with subscript eq or eqm or এই যে square bracket eq. The a মানে square bracket of a eq এটার মানেটা হলো denotes the equilibrium concentration of substance A in moles per liter. মানে একটা কম্পোনেন্টের অথবা একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বা যেটাকে আমরা A দিয়ে যদি রিপ্রেজেন্ট করি তাহলে তার কনসেন্ট্রেশনটাকে ইকুইলিব্রিয়ামে এভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, the square bracket of A in equilibrium, তার মানে কনসেন্ট্রেশন অফ A in equilibrium. সো আর ইউনিটটাকে আমরা নরমালি মোলারিটি হিসেবে ব্যবহার করব, মোল পার লিটার, আর নরমালিটি ব্যবহার করতে পারি, বাট আই এম নট ইন্টারেস্টেড। ইন মডার্ন প্র্যাকটিস দ্য সাবস্ক্রিপ্ট ইকিউ ইজ নট ইউজড, মানে এখনকার সময় আসলে এই যে ইকিউ শব্দটা এটা আমরা ইউজ না করে জাস্ট কনসেন্ট্রেশন অফ এ অর স্কয়ার ব্র্যাকেট অফ এ এটা দিয়ে এক্সপ্রেস করে দিলে দ্যাটস এনাফ। ওকে, তারপরে তাহলে কি হলো যে কনস্ট্যান্সি অফ কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনের যখন ইকুইলিব্রিয়াম পৌঁছে যায় তখন রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট থাকে। ওকে, তারপরে কি ইকুইলিব্রিয়াম ক্যান বি ইনিশিয়েটেড ফ্রম আইদার সাইড, মানে যে কোনো একটা বিক্রিয়ার আমরা যদি রিভার্সিবল রিঅ্যাকশনের কথা বলি সেক্ষেত্রে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য আমাদেরকে যে আইদার রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট যে কোনো একটা থেকে শুরু করলেই হবে। So we can gain or we can attain at the equilibrium either from left side or right side or from the reactant or products. So আমরা সব সময় যে আমাদেরকে রিঅ্যাক্ট্যান্ট থেকে শুরু করতে হবে it doesn't matter, আমরা either reactant or product যে কোনো একটা থেকে শুরু করলেই ইকুইলিব্রিয়াম পৌঁছাতে পারবো। থার্ড, ইকুইলিব্রিয়াম cannot be attained in an open vessel. অবশ্যই এই কথাটা হলো একটা কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা বলবো, যদি রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট
এর মধ্যে যে কোনো একটা গ্যাসিয়াস হয়। লিকুইড হলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না, কারণ লিকুইড অথবা সলিড যদি হয় তো সেক্ষেত্রে তো কন্টেইনারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে আমরা, তবে সেক্ষেত্রে কি হয়, যদি আমরা ক্লোজড কন্টেইনারে না নেই, সেক্ষেত্রে কোনো একটা রিঅ্যাকশনে যদি তাপ উৎপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে তাপটা যদি বাইরে চলে যায়, সেক্ষেত্রে রিঅ্যাকশনের কন্ডিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, যে কারণে ক্লোজড কন্টেইনারে ইউজ করাটাই বেটার। সো ইকুইলিব্রিয়াম ক্যান নট বি অ্যাটেইনড ইন অ্যান ওপেন ভেসেল, এই কথা বলা দেওয়া হয়েছে যে যদি, তবে মোস্ট অফ দ্য কেস রিঅ্যাকশনের ক্ষেত্রে কোনো না কোনো আইদার রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট এর যে কোনো একটা গ্যাসিয়াস কম্পোনেন্ট হয়, যে কারণে আমাদেরকে ক্লোজড কন্টেইনারে ব্যবহার করা উচিত। সো দ্য ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাটেইনড established only if the reaction vessel is closed and no part of the reactants or product is allowed to escape out। মানে ক্লোজড কন্টেইনার নেওয়ার উদ্দেশ্যটাই হলো যে আমাদের কোনো রিঅ্যাক্ট্যান্ট অথবা প্রোডাক্ট এর যে কোনো একটা কম্পোনেন্ট যেন আমাদের সিস্টেম থেকে এসকেপ করে চলে যেতে না পারে। সো ইউ নিড টু রিমেম্বার দ্যাট। বাট যদি আমি একটা কথা বলেছি, যদি মানে সবগুলো রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট লিকুইড বা সলিড হয়, সেক্ষেত্রে আমরা ক্লোজড কন্টেইনার না নিয়েও পারি, বাট বেটার, বিকজ যদি কোনো একটা রিঅ্যাকশন এক্সোথার্মিক হয়, তো সেক্ষেত্রে কি হবে, কিছু পরিমাণ হিট যদি এসকেপ করে চলে যায় কন্টেইনার, ক্লোজড কন্টেইনার না নেওয়ার কারণে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামে পারফেক্টলি পৌঁছাতে পারবো না। So it is better always to take the equilibrium or to have the equilibrium in a closed container. So open vessel এ কিন্তু আমরা equilibrium attain করাটা মুশকিল হয়ে যাবে। Then a catalyst cannot change the equilibrium point. আচ্ছা, এই কথাটা কি, আসলে ক্যাটালিস্টটা কি জিনিস তোমাদের সবাই কম বেশি জানো, কেউ একজন বলো তো ক্যাটালিস্ট কি? কেউ একজন বলো। প্রভাবক আর কি স্যার, যেটা স্যার রেট অফ রিঅ্যাকশনকে কমায় বাড়ায়, যে কোনো রিঅ্যাকশন। হ্যাঁ, রেট অফ রিঅ্যাকশনকে কমায় বাড়ায়, কি করে কমায় বাড়ায় জানো? অ্যাক্টিভেশন এনার্জি কমায়, অ্যাক্টিভেশন এনার্জির উপর। হ্যাঁ, তাহলে আমরা যেটা বললো যে ক্যাটালিস্ট তোমরা সবাই জানো যে কোনো একটা বিক্রিয়ার হার রেটকে, বিক্রিয়ার রেটটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। যদি নরমালি আমরা ক্যাটালিস্ট বললে বিক্রিয়ার রেটটাকে বাড়ানোই বুঝি, আর যদি আমরা অন্য আরেকটা ওয়ার্ড ইউজ করি পয়জন, তাই না, আসলে ওটাকে ওই নেগেটিভ ক্যাটালিস্ট অথবা পয়জন হিসেবে আইডেন্টিফাই করা হয়। তবে খুব কম ক্ষেত্রেই এই নেগেটিভ ক্যাটালিস্ট গুলো ব্যবহার করা হয়, কারণ আমাদের যদি কোনো প্রোডাক্ট ফর্ম করতে হয় সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ক্যাটালিস্টই ব্যবহার করি অথবা ক্যাটালিস্ট। আর যদি কোনো একটা কম্পাউন্ড অটোমেটিক্যালি ডিকম্পোজ হয়ে যায়, তা সেই ক্ষেত্রে যাতে ডিকম্পোজিশন না হয় সেই ক্ষেত্রে আমরা একটা নেগেটিভ ক্যাটালিস্ট অ্যাড করি। তবে তার পরিমাণটা আমাদের ডেইলি লাইফ অথবা আমাদের বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি আছে সেখানে এরকম নেগেটিভ ক্যাটালিস্ট বা পয়জন ইউজ করা খুব কম হয়। যেমন আমরা মনে হয় কোনো একটা বিক্রিয়ায় দেখেছিলাম অর্গানিক পড়াতে গিয়ে যে প্যালাডিয়ামের কি জানি একটা কম্পাউন্ড ইউজ করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম কি যে ওই অ্যালকাইন, তাই না, অ্যালকাইনকে যখন আমরা হাইড্রোজিনেশন করি, হাইড্রোজিনেশন করলে কি হয়, প্রথমে অ্যালকিন তৈরি করলো, তারপরে যদি আমরা ওইখানে ওই অ্যালকিনের ওই স্টেজে যদি আমরা থামিয়ে দিতে চাই, মনে আছে আমি বলেছিলাম যে অ্যালকাইনের বিক্রিয়া যখন করেছি, অ্যালকাইনে যখন হাইড্রেশন করেছি, হাইড্রেশন মানে এডিশন অফ হাইড্রোজেন, নট মানে ওয়াটার অ্যাড করা না, সরি হাইড্রোজিনেশন, ভুল বলছি আমি, হাইড্রোজিনেশন, হাইড্রেশন মানে হলো ওয়াটার অ্যাড করা, আর হাইড্রোজিনেশন শুধু হাইড্রোজেন অ্যাড করা। সো অ্যালকাইনে যখন আমরা হাইড্রোজেন অ্যাড করেছি তখন আমরা এক ধরনের ক্যাটালিস্ট ইউজ করেছি যাতে কিনা আমরা শুধুমাত্র অ্যালকিন প্রোডাক্ট পেতে পারি, কিন্তু ফার্দার যেন আমরা প্রোডাক্ট মানে অ্যালকেনে পৌঁছে না যায় বা অ্যালকেন তৈরি করতে না পারে, তার জন্য যেন ওই বিক্রিয়াটা ওইখানে থেমে যায়, যেই কারণে আমরা একটা পয়জনাস ক্যাটালিস্ট প্যালাডিয়ামের একটা ক্যাটালিস্ট আমরা ইউজ করেছিলাম। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখন যেটা বলছি যে আসলে এই রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি কোনো ক্যাটালিস্ট অ্যাড করা হয় তাহলে রিঅ্যাকশন রেটটা বৃদ্ধি পায়, কিন্তু তার মানে কি যে তুমি এই যে বিক্রিয়াটার কথা বলো, যদি একটা ক্যাটালিস্ট অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে এই যে ফরওয়ার্ড রেট যেটা আছে সেই ফরওয়ার্ড রেটটা দ্রুত হবে, মানে ইকুইলিব্রিয়ামটা পৌঁছাতে
নরমালি কোনো ক্যাটালিস্ট ছাড়া যদি মনে করো 10 মিনিট সময় দরকার থাকতো, সেক্ষেত্রে আমরা যদি মানে ক্যাটালিস্ট অ্যাড করি হয়তো বা 2 মিনিট বা 3 মিনিটে আমরা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যেতে পারি। শুধুমাত্র হয় কি যে রিঅ্যাকশন রেটটাকে বৃদ্ধি করে দেয়, তার ফলে আমরা ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি। কিন্তু ইকুইলিব্রিয়ামে এই ক্যাটালিস্টের কোনো ফাংশন নেই। মানে when a catalyst is added to a system in equilibrium, it speeds up the rate of both the forward and reverse reaction to an equal extent. তাহলে আমরা যদি একটা ক্যাটালিস্ট অ্যাড করি সেক্ষেত্রে কি হয়, ওই রিঅ্যাকশনটা দ্রুত ইকুইলিব্রিয়ামে পৌঁছায়। therefore a catalyst cannot change the equilibrium point except that it is achieved earlier. শুধুমাত্র এই যে ইকুইলিব্রিয়ামটা একটু দ্রুত গেইন করা যায়, আর কিছু না। This enhances the rate of the reaction. শুধুমাত্র কি করে, এই যে ইকুইলিব্রিয়াম পজিশনটাকে ও আর শিফট করতে পারে না, কিন্তু আমরা যখন বিক্রিয়ার শুরুতে যদি কোনো একটা ক্যাটালিস্ট অ্যাড করি সেক্ষেত্রে কি হবে যে ইকুইলিব্রিয়ামটা একটু তাড়াতাড়ি গেইন করব। কিন্তু ইকুইলিব্রিয়ামে যদি ক্যাটালিস্ট থাকে তাহলে সেক্ষেত্রে এর ইকুইলিব্রিয়ামে ক্যাটালিস্টের কোনো মানে ইকুইলিব্রিয়াম পজিশন নাইদার লেফট নর রাইট কোনো পরিবর্তন হবে না। সো জাস্ট যতটুকু রিঅ্যাক্ট্যান্ট মানে ক্যাটালিস্ট থাকলে ফরওয়ার্ড রেটটাকে যেভাবে বৃদ্ধি করবে ব্যাকওয়ার্ড রেটটাও ঠিক একইভাবে বৃদ্ধি পাবে, কারণ ফরওয়ার্ড রেটটা যত দ্রুত হবে তত দ্রুত আমরা প্রোডাক্ট পাবো। যদি বেশি প্রোডাক্ট পেয়ে যাই সাথে সাথে কি হবে, ওই প্রোডাক্টটা আবার ডিকম্পোজ করে রিঅ্যাক্ট্যান্ট তৈরি করবে। সরি, সো দ্য ফরওয়ার্ড রেট এন্ড রিভার্স রেট এটা ইকুইলিব্রিয়ামে সেম থাকে, তখন ক্যাটালিস্ট থাকলেও আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনের কোনো পরিবর্তন হবে না। Value of equilibrium constant does not depend upon the initial concentration of the reactants. আচ্ছা, এই যে একটা গ্রাফ দেখো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাই না? ইকুইলিব্রিয়াম দুইটা রিঅ্যাকশনের কথা বলা হয়েছে। দেখো এই যে কনসেন্ট্রেশন শুরু করলাম এখান থেকে, হ্যাঁ, রেট অফ দ্য রিঅ্যাকশন, আমরা যদি একটা রিঅ্যাকশন শুরু করি ইকুইলিব্রিয়ামে এখানে অথবা এখানে যে কোনো জায়গায় হোক না কেন, অথবা হাই কনসেন্ট্রেশন নিয়ে শুরু করো, সো ইকুইলিব্রিয়ামটা কি হবে, রিঅ্যাক্ট্যান্ট এবং ফরওয়ার্ড এবং রিভার্স রিঅ্যাকশন রেট সমান হবে। তো সেক্ষেত্রে সেটা তুমি মানে কনসেন্ট্রেশন খুব বেশি নিয়ে শুরু করো অথবা কনসেন্ট্রেশন খুব কম নিয়ে শুরু করো, ডাজন্ট ম্যাটার। জাস্ট ইকুইলিব্রিয়ামে কি হবে, ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে যেই পজিশনে যে ইকুইলিব্রিয়াম হয়ে গেল সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা আমরা ডেফিনেশনটা দেখবো, ল অফ মাস অ্যাকশন যখন দেখবো তখনই আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা দেখবো। তো সেইখানে আমরা বলবো যে the value of equilibrium constant does not depend upon the initial concentration of the reactants. সো তুমি কি কনসেন্ট্রেশনটা খুব বেশি নিয়ে শুরু করলা না খুব কম নিয়ে শুরু করলা, যদি খুব বেশি নিয়ে শুরু করো তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি পৌঁছাবে, দ্যাটস ফাইন। বাট যদি রিঅ্যাকশন মানে কনসেন্ট্রেশনটা কম নিয়ে শুরু করো তাহলে হয়তোবা ইকুইলিব্রিয়ামটা পৌঁছাতে একটু বেশি সময় লাগবে। কিন্তু একবার যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল তখন কিন্তু এর concentration of the reactant এবং concentration of product will be same, therefore there is no change in the equilibrium constant with the initial concentration of the reactants. যে তুমি কনসেন্ট্রেশন বেশি নিবা না কম নিবা এর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। So the value of equilibrium constant does not depend upon the initial concentration of the reactants. At equilibrium delta G equal 0. আচ্ছা, এই টার্মগুলো আমি এখনো তোমাদেরকে পড়াইনি, যে এটা হলো গিবস ফ্রি এনার্জি, তাই না? ইকুইলিব্রিয়াম যে এটা আমরা এই চ্যাপ্টারের শেষ দিকে গিয়ে পড়বো একটু, যে at equilibrium the delta G মানে দ্যাট মিন্স চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি, যেহেতু এখানে রিঅ্যাক্ট্যান্ট যতটুকু রিঅ্যাকশন করছে ঠিক ততটুকু প্রোডাক্ট আবার ডিকম্পোজ করে রিঅ্যাক্ট্যান্ট তৈরি করছে, সেই কারণে আমরা এখানে মানে গিবস ফ্রি এনার্জির কোনো পরিবর্তন পাবো না। সো at equilibrium the change in Gibbs free energy equal 0. So at equilibrium the Gibbs free energy G is minimum and any change taking place at equilibrium proceeds without change in free energy. মানে কোন ধরনের ওই ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি, যতটা রিঅ্যাকশন করছে রিঅ্যাক্ট্যান্ট ঠিক ততটুকু প্রোডাক্ট আবার
ফর্ম করছে, প্রোডাক্টটা ডিকম্পোজ করে রিঅ্যাকট্যান্ট তৈরি করছে। সো সেই ক্ষেত্রে আসলে মানে ভিজুয়ালি অথবা রিঅ্যাকশন কমপ্লিট হচ্ছে, তাহলে রিঅ্যাকশন মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনে যতটুকু তাপশক্তির পরিবর্তন হচ্ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে ঠিক ততটুকু তাপশক্তির পরিবর্তন হচ্ছে, সো দ্যাট the ultimate change for the free energy is zero at equilibrium. আচ্ছা, ল অফ মাস অ্যাকশন না, আজকে ল অফ মাস অ্যাকশনে যাব না। সো আমরা নেক্সট ক্লাসে ল অফ মাস অ্যাকশন বা এগুলো আরো অনেক কিছু শিখবো। সো this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome.